আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নির্বাচন নিয়ে একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে অভিযোগ করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেবে বিএনপি। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার আহমেদ ইমন। নতুন গল্প গাথা হলো রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে। নেতাকর্মীদের শত শত খণ্ড খণ্ড মিছিল আর সাধারণ মানুষের স্রোত মিলেমিশে রূপ নেয় জনসমুদ্রে। বেলা ২টার দিকে সেই সমুদ্রে হাজির বাংলাদেশের সারেং তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর শাহ মখদুমের পুণ্যভূমি রাজশাহীতে তারেক রহমান। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের এ নির্বাচনী সমাবেশ তাই স্মরণীয় করে রাখতে লাখো জনতার স্রোত ছাড়িয়ে যায় মাদ্রাসা মাঠের আশপাশের সব পথ। ৩ জেলার ধানের শীষের ১৩ কাণ্ডারিকে জনতার সামনে তুলে ধরে তাদেরকে বিজয়ী করতে আহ্বান জানান তারেক রহমান। এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। বলেন, একটি মহল আগামী নির্বাচনকে ভেতর থেকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। নিশিরাতের নির্বাচন দেখেছি, আমি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারে, তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আগামী ১২ তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরতে কারো সমালোচনা নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারকে স্বাধীন তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের পুরা এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দেন তারেক রহমান। হ্যামিলনের বাসিওলার মতো যেদিকে যাচ্ছেন তারেক রহমান, সেদিকেই ছুটছে মানুষ। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের চেয়েও রাজশাহীর মাটিতে তার সুর বেজেছে আরো মধুর। জাতীয় সংসদ সদস্য যিনি বক্তব্য জুড়ে দেশ গড়ার পরিকল্পনা যেমন ফুটে উঠেছে, তেমনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেখিয়েছেন রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে খান আলামিন, আরটিভি। দর্শক, রাজশাহীতে নির্বাচনী জনসভা শেষ করে নওগাঁর এটিএম মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী খান আলামিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার সাথে। আলামিন, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি উচ্ছ্বাস কেমন দেখছেন, তারা কি বলছেন এবং তারেক রহমান কখন নাগাদ বক্তব্য রাখবেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। নওগাঁর মানুষ সব সময় বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। আমরা আশা করব আপনি আমাদের এই কথাগুলো, এই দাবিগুলো, আমরা যদি সবকিছু ঠিকঠাক রাখে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দাবিগুলি পূরণ করবেন, এই আশা রেখে আজকের সকলের এইখানে উপস্থিত হয়ে আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদুল ইসলাম দুরু ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন
ধামইরহাট, পতিতলা, নওগাঁ 2 আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা শামসুজ্জোহা খান জোয়া ভাই সেখানে আরেকটি সমাবেশে যোগ দিবেন তিনি। তো আমরা দেখেছি যে এর আগে তিনি রাজশাহীতে মাদ্রাসা ময়দানে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সেখানে নানান বিষয়ে আজকে তিনি কথা বলেছেন। নওগাঁ এটিএম মাঠে ঐতিহাসিক জনসভার সম্মানিত আমার শ্রেষ্ঠ সভাপতি, বাদ দিয়ে দেশকে উপস্থিত নেতৃবৃন্দ চরম শিখর এবং আমাদের সম্মুখে গণতন্ত্রের যে ভিত্তি সেটি শক্ত যার অপেক্ষায় সারাদিন ধরে আমরা অপেক্ষা করছি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন। তো মাননীয় দেখছি চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মানুষ তাকে দেখার জন্য, মাননীয় চেয়ারপারসন এখানে উপস্থিত, কল্পনা জানার জন্য জড়ো হচ্ছে। আপনারা অস্থির হয়ে গেছেন, তাই আমি কোনো বক্তব্য দেব না। আমরা আজকে এখানে এসেছি মাননীয় চেয়ারম্যান সাহেবের লক্ষাধিক কথা শোনার জন্য। জড়ো হয়েছে তারেক রহমানের। ধন্যবাদ আলামিন। 21 বছর পর রংপুরের পীরগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তিনি পীরগঞ্জে এসে জুলাই আন্দোলনে প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি সাক্ষাৎ করবেন শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আবেগ আপ্লুত শহীদ আবু সাইদের বাবা সন্তানের সমাধিস্থল পরিষ্কার করছেন। এদিকে পীরগঞ্জে তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দিবেন দলটির চেয়ারম্যান। আমার ছেলেকে যে হত্যা করছে তার যেন কঠোরভাবে বিচার করা হয়। আর এই রংপুরে অবহেলিত, কর্মসংস্থান নাই, বেকার লোক, এদের যেন কোনো কর্মসংস্থা করে দেয়। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, এটা যেন উনি প্রতিষ্ঠার জন্য কাজ করে। পীরগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। বাংলাদেশ বিনির্মাণের তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ের শালন্দর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হওয়ারও আহ্বান জানান তিনি। ব্যবসার জন্য রাজনীতি নয়, রাজনীতি করতে গিয়ে পিতার যে জমি ছিল তা অর্ধেক শেষ হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। এখানে নির্বাচিত আপনারা আমাকে করেন, আমি ইনশাআল্লাহ সরকারে থাকবো আল্লাহর হুকুমে, তাই না? আমি তখন আমাদের ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারবো, আমি আমাদের এলাকাতে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে পারবো, ইপিজেড করতে পারবো, এয়ারপোর্টটা করতে পারবো, ঢাকায় মেডিকেল কলেজ করতে পারবো, বিশ্ববিদ্যালয় করতে পারবো। বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরের সংঘাতের সূত্রপাত বলে দাবি করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র মাহাদি আমিন। সকালে গুলশানে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি আরও বলেন, হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বানও জানান মাহাদি আমিন। অভিযোগ করেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দলকে সহনশীল থাকার আহ্বান জানান। প্রশাসন, সেনাবাহিনী ওনারা বারবার অনুরোধ করছিলেন যেন বিএনপি নেতাকর্মীদের জন্য নির্ধারিত স্থানে তাদেরকে বসতে দেওয়া হয়, কিংবা একটা নির্দিষ্ট পথ পরিহার করে যেন ভিন্ন রাস্তায় যাওয়া হয়। ওনাদেরকে যদি সব রাজনৈতিক দল এভাবে সহযোগিতা করত, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব দুঃখজনক ঘটনাগুলো আর পুনরাবৃত্তি হবে না। আমরা সেই ফ্যাসিবাদে আমলে ঘুরে ফেরত যেতে চাই না, যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে, কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত, পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন। শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে, সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।
প্রয়োজনে জীবন দেব, তবু জনগণের ভোটের অধিকার হরণ হতে দেব না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, সবচেয়ে নির্যাতিত দল হয়েও কোনো প্রতিশোধ নেয়নি এবং অন্যায়ভাবে কারো নামে মামলা দেয়নি জামায়াত। আব্দুর রহিমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। নিজ দলের প্রার্থীর জন্য দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। এ লড়াইয়ে ইনশাআল্লাহ জনতার বিজয় হবে, সত্যের বিজয় হবে, দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা সেই বিজয়ের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে বলি। দুটি ভোট, একটা হচ্ছে হা ভোট। এটাই কারণে ওই বস্তা পচা রাজনীতিকে আমরা বলবো যে তোমাকে লাল কার্ড, তুমি অনেক ভুগিয়েছ, ফ্যাসিস্টের জন্ম দিয়েছ দফায় দফায়। ওই রাজনীতি আমরা চাই না, নতুন রাজনীতির প্রয়োজন। জামাত আমির বলেন, সবচেয়ে নির্যাতিত দল হয়েও কোনো প্রতিশোধ নেয়নি জামাত, অন্যায়ভাবে মামলা দেয়নি কারো নামে। সবচেয়ে নির্যাতিত দল 24 সালের 5ই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল, আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশোধ নেইনি। পরে রাজধানীর মিরপুরে সমাবেশে যোগ দেন জামাত আমির। শেরপুরে বিএনপির হামলায় জামাত নেতা নিহতের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে ডক্টর শফিক বলেন, অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। নির্বাচনী 11 দলীয় ঐক্যজোটের প্রার্থীদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এদিকে দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শেরপুরে শ্রীবদী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিমের হত্যার ঘটনার জন্য প্রতিপক্ষ দলের প্রার্থীকে অভিযোগ করেন। একের পর এক নেকারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিকৃত করছে এই সন্ত্রাসীরা। এ সময় ঝিনাইগাতী উপজেলা ও পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানান জামাতের এই মুখপাত্র। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনা ঘটেছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। শেরপুরের 3 আসনে জামায়াত নেতা হত্যার ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে কথা জানান তিনি। এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, সাংবাদিকদের পর্যবেক্ষণে নির্বাচনে স্বচ্ছতা থাকবে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। আসন্ন নির্বাচন ঘিরে প্রচারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা থাকলেও মাঠে তা দেখা যাচ্ছে না। এরই মধ্যে বুধবার শেরপুর 3 আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামাত কর্মীদের সংঘর্ষে নিহত হন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রার্থীরা জড়িত থাকলেও নেওয়া হবে ব্যবস্থা। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে। কমিশনের কাছে যদি এইভাবে রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে, তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। আর এদিকে নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণ পাশ দেয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সিএসি বলেন, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে ইসি। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই। আপনাদের যোগ থাকলে আমার জিনিসটা ট্রান্সপারেন্সি বাড়বে। এটা আমি সব করে আছি, আমি কোনো এটা কোনো বুঝুরি নেই। আমি একেবারে আপনাদেরকে আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, তাইলে আমাদের সচ্ছলতা বাড়বে আর কি। সাংবাদিকদের দাবিতে আগের মতোই ভোট পর্যবেক্ষণে পাশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আপনারা দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনারা সিদ্ধান্ত পেয়ে যাবেন। নাজমুল হুদা, RTV, ঢাকা। 16 বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট।
জনগণকে বিচার বিবেচনা করে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তি থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় সভায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি দাবি করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার চিন্তা এখনও তাদের মাথায় রয়ে গেছে। আপনারা 16 বছর পরে ভোট এবং এই ভোটের সাথে আছে গণভোট। আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে ভোট দিবেন। কারো মিথ্যা প্রতিশ্রুতি প্রতারণায় আপনারা বিভ্রান্ত হবেন না। 17 বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য তারা বলছেন যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদেরকে নিষিদ্ধ করা হবে না, এর নিশ্চয়তা কোথায়? নওগাঁ শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে, সমগ্র দেশ থেকে ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা, 2 জেলায় কোথায় কি করতে হবে। তা আমি বসে বসে চিন্তা করছিলাম, আমি তো এই দেশে 17 বছর থাকতে পারিনি, তাহলে এই দেশে আমার দেখা সম্ভব হয়নি, কিন্তু আপনারা তো ছিলেন। তাহলে গত 17 বছর হলোটা কি দেশে? এত যদি জাবি দেওয়া হয়ে থাকে তো হলোটা কি এলাকার? কিচ্ছু হয় নাই। কেন কিছু হয় নাই? হ্যাঁ, কেন কিছু হয়নি? কারণ এই যে আপনারা যে 12 তারিখে ভোট দিবেন, ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। সেটি যেই সমস্যাই হোক না, সেটি রাস্তা হোক, স্কুল হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, হাসপাতাল হোক, সেটি রেল লাইন নির্মাণ হোক, সেটি যে সবজি বলেন, আম বলেন, এগুলো রাখার জন্য হিমাগারের ব্যবস্থা করা হোক। অর্থাৎ যারা এলাকার মানুষের দলমত নির্বিশেষে সব মানুষের বিভিন্ন সমস্যাগুলো দেখবে। তাই তো এরকম মানুষই তো আপনারা চান, তাই না? যারা এলাকা দেখভাল করবে। সেই জন্যই আমরা দেখে শুনে বুঝে আমরা জয়পুরহাট থেকে 2 জন এবং নওগাঁ থেকে আমাদের দলের 6 জনকে আমরা নির্বাচিত করেছি, যাদেরকে এবার আমরা ধানের শীষের তুলে দিয়েছি। আসেন তো ভাই, আপনারা একটু সামনে আসেন তো। 6 জনে 8 জন, সরি 2 জনের 8 জন, শুধু প্রার্থীরা, অনলি প্রার্থীরা। দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। রানা আসতে ভাই, ধাক্কা না, তুমি ধাক্কা নিয়ে পড়ে যাবো। দাঁড়ান, দেখুন, দাঁড়া যান। এই যে তুলেন, ধানের শীষ তুলেন। এই 8 ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি। এই 8 ব্যক্তিকে আপনারা 12 তারিখে নির্বাচন করবেন। 12 তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন। 12 তারিখে নির্বাচিত হলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এরা আপনাদের সাথে থাকবে। ঠিক আছে তো? চিনেন সবাইকে? এদের দায়িত্ব দিয়ে দিয়েছি। নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরের দিন থেকে এলাকার উন্নয়নের জন্য তারা কাজ শুরু করবে। কাজেই আমরা কি এই 8 জনকে নির্বাচিত করবো ইনশাল্লাহ 12 তারিখে? ইনশাল্লাহ। বসেন সবাই, ধন্যবাদ, বসেন। প্রিয় ভাই বোনেরা, এই যে নওগাঁ জেলা বা জয়পুরহাট জেলা, এই দুটো জেলায় কিন্তু, বিশেষ করে নওগাঁ জেলা, আমরা জানি বাংলাদেশের ধানের ভান্ডার। বাংলাদেশের সবচাইতে বেশি ধান এই নওগাঁ জেলা হয়। কিন্তু এই যে ধান হয়, বছরে প্রায় 3টি ধান হয়, তাই না? 3টি ফসল হয়। 1 2 3, তাই তো কইলাম ভাই, আমি তো 1 2 3 বলছি। হ্যাঁ, 3। এই যে 3টা হয়, এটা কবে থেকে হলো? এটা শহীদ জিয়াউর রহমানের সময় থেকে এটা শুরু হলো। এই বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়া যখন চালু করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তীতে খালেদা জিয়া এটিকে আরো প্রকল্প বড় করলেন। এইটার অংশ হিসাবে আস্তে আস্তে কৃষকরা পানি পেল এবং এখানে ধান উৎপাদন হলো। বছরে 3টা ধান উৎপাদন, এবং নওগাঁ বাংলাদেশের সবচেয়ে বড় ধান ভান্ডারে পরিণত হলো।
প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় একটা কথা বলি, শুধু নওগাঁ জেলা না, নওগাঁ জেলা বলেন, জয়পুরহাট জেলা বলেন, বগুড়া জেলা বলেন, নাটোর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, কুমিল্লা বলেন, সব জেলাতেই কিন্তু আমাদের মূল পেশা, প্রধান পেশা কোন পেশা? কৃষক। আমাদের কৃষক ভাইরা, কাজেই কৃষক ভাইদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই বাংলাদেশ ভালো থাকবে, এইটি মনে প্রাণে আমরা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জন্যই কৃষকদের ব্যাপারে, কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে, কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এখানে অনেক মুরব্বী আছেন, এখানে অনেক কৃষক আছেন, মুরব্বী কৃষক আছেন। আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করলেন তখন উনি 5,000 টাকা পর্যন্ত কৃষি লোন সব উনি মওকুফ করে দিয়েছিলেন। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। এখানে একজন আমাদের সদস্য, একজন প্রার্থী, উনি দাবি করে দিয়েছেন যে, একটি দাবি তুলেছেন যে আগামীতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে, বলছে না? আজকে সকালেই আমি রাজশাহীতে ঘোষণা দিয়েছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন এই মুহূর্তে যেই সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত ঋণ আছে, কৃষি ঋণ আছে, আমরা সেই ঋণ সুদ সহ পুরাটা মওকুফ করবো ইনশাল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে কি করবেন তা জানাতে দেশ জুড়ে গণসংযোগ ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছে বিএনপি, 10 দলীয় জোটের জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেশের বিভিন্ন জেলার প্রার্থীদের প্রচারণার আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। গণসংযোগ আর সভা সমাবেশে নানা আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন বিএনপি, জামাত সহ অন্যান্য দলের প্রার্থীরা। দিনাজপুরের বিরামপুরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও পদপ্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুর উপজেলার পৌর এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গণসংযোগ করেন তিনি। টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল 5 আসনের বিএনপি প্রার্থী ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ধানের শীষে ভোট দিবেন এবং আমার জন্য কাজ করবেন। আমি আমার জায়গা থেকে আপনাদের সাথে ভাই হিসাবে সার্বক্ষণিক আমাকে আপনারা পাশে পাবেন। টাঙ্গাইল 8 আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল সখীপুর উপজেলায় গণসংযোগ ও উঠান বৈঠক করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ইলেকশনের রেজাল্ট যাই হোক, যে ভালোবাসাটা আমি এ পর্যন্ত পেয়েছি সেটারই আসলে শোধ করা খুব কঠিন। পাশ ফেল বড় কথা নয়। লক্ষ্মীপুর 3, মাদাম ও শাহপুর আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী আনি। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক মুক্ত একটা লক্ষ্যে আমরা গঠন করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে সে কাজটুকু সম্পন্ন করব। নেত্রকোনা 1, কলমকান্দা, দুর্গাপুর আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে গিয়ে নির্বাচনী জনসংযোগে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া আসনের বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান। বিশ্বাস করে বলে আমার প্রতি তাদের এত সমর্থন, এত ভালোবাসা, এবং তাদের এই সমর্থনের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ময়মনসিংহের ধোবাউড়া এরশাদ বাজারে নির্বাচনী জনসভা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাউড়া আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সাথে দিয়ে দরকার হলে উপজেলা প্রশাসনে গিয়ে বসে থাকবো। ভোলা 1 সদর উপজেলার দুর্গম গ্রাম ও চরাঞ্চলে মোটরসাইকেল যোগে প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মোটর বাইক দিয়ে নেওয়া যায় কোনো উপায়ও নাই। আপনি দেখলেন রাস্তাঘাটের যে অবস্থা, তা মোটরসাইকেল ইজ দ্য অনলি ওয়ে দ্যাট ইউ ক্যান রিচ দেম। ঠিক আছে, আপনি দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এভাবে মানুষের কাছে যেতে পারি। পটুয়াখালী 3 দশমিনা গলাচিপা আসনের আলিপুরা হাইস্কুল মাঠে নির্বাচনী সভা করেছেন বিএনপি সমর্থিত ট্রাক মার্কার প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অন্যদিকে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন একই আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিকী। আব্দুল হামিদ, RTV। নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা করছেন না কেউ। অনেকটা কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই অবস্থা।
বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে কমিশনে যেমন ব্যর্থতা রয়েছে, তেমনি রয়েছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব। অবশ্য নির্বাচন কমিশনের দাবি, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আচরণবিধি পালনে বেশি সচেষ্ট প্রার্থীরা। খান আলামিনের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। জাতীয় নির্বাচনে প্রার্থীরা কি করতে পারবেন আর কি পারবেন না সেটি এই বিধির মাধ্যমে ঠিক করেছে নির্বাচন কমিশন। সময় সময় এতে হয়েছে সংযোজন বিয়োজন। লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার কিংবা বিলবোর্ড ব্যবহার নিয়ে বিধিতে অনেক আগে থেকেই দেওয়া আছে নির্দেশনা। কি আছে সেই নির্দেশনায়? বিধির 7-এর খতে বলা হয়েছে, ব্যানার ফেস্টুনে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক তথা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার করা যাবে না। 7-এর ওতে স্পষ্ট করে উল্লেখ আছে, এগুলো রঙিন হবে না। প্রতিটি ক্ষেত্রে নির্ধারণ করে দেওয়া হয়েছে আকারও। এবার বাস্তবতা দেখা যায়। প্রশাসনের প্রধান কেন্দ্র সচিবালয়ের একেবারে নাকের ডগায় ঢাকা 8 আসনের গুলিস্তান 0 পয়েন্ট। রঙিন ব্যানার টাঙিয়েছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি ও বিএনপির মির্জা আব্বাস। আছে সাদা কালো, তবে সেগুলো আবার পিভিসি পেপারের, যেটি প্লাস্টিক দিয়ে তৈরি, সাধারণ মানুষের কাছে পরিচিত ডিজিটাল ব্যানার হিসেবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের ঠিক সামনে নাসির উদ্দিন পাটোয়ারির এমন আরেকটি রঙিন ব্যানার। রাজধানী জুড়েই চোখে পড়ছে এমন ব্যানার ফেস্টুন। ঢাকা 12 জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলনের একাধিক রঙিন ব্যানার শোভা পাচ্ছে কাউরান বাজার মোড়ে। আছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ও বিএনপি জোটের সাইফুল হকের ব্যানারও। ঢাকা 10-এর বিএনপির প্রার্থী রবিউল আলম রবির রঙিন ব্যানারও শোভা পাচ্ছে কাউরান বাজার মোড়ে। সবই ঘটছে চোখের সামনে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। বিশেষজ্ঞরা বলছেন, কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে আর প্রার্থীদের ঘাটতি সদিচ্ছার। নির্বাচন কমিশন ইনিশিয়ালি যেটা করতে পারে, যে সকল কাজগুলো আচরণবিধি লঙ্ঘন করে হয়েছে সেগুলো তার কাছে দৃশ্যমান হলে সে এগুলো অপসারণ করার উদ্যোগ নিতে পারে। প্রার্থী নিজে করে থাকুক বা তার পক্ষে অন্য কেউ সাপোর্টেজ করার জন্য করে থাকুক, যে করে থাকুক মনে করবে যে এটা কাজ হচ্ছে না, কারণ নির্বাচন কমিশন এগুলোকে কি করছে, দূর করে দিচ্ছে, এগুলোকে রিমুভ করছে। এটা খুব জরুরি। আপনি ইনিশিয়াল উদ্যোগ আমি মনে করি এটা হওয়া উচিত। অবশ্য নির্বাচন কমিশন বলছে, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আচরণবিধি বেশি মানছেন প্রার্থীরা। রাজনৈতিক দল নেতৃবৃন্দ তারা স্ব-উদ্যোগে তাদের কর্মী বাহিনীকে নিষেধ করেছেন যে আচরণবিধি পরিপন্থী কাজ না করার জন্য, যার কারণে এই আচরণবিধি ভঙ্গের যে প্রবণতাটা অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আমরা একটা কম দেখছি। এটি একটা ভালো দিক। আচরণবিধি নিয়ে কমিশনকে আরও বেশি কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিন, RTV, ঢাকা। রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে কথিত জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আদালত। ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি হিসেবে পরিচয় দিয়ে হত্যা করে ভয়ের পরিবেশ তৈরি করা ছিল সেই সময়ের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আগামী 8 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। 25 জুলাই 2000 সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কিছু ব্যক্তি ও মহল ভুল তথ্য ছড়িয়ে গন্ডগোলের পায়তারা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এছাড়া তৈরি হওয়া অসন্তোষ নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, 1 ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ব্যাংকটির গ্রাহকরা। একবারে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ অব্যাহত রাখতে 1 ট্রিলিয়ন টাকার বেশি বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। চলমান এই প্রকল্পে নতুন বরাদ্দের ফলে নির্মাণ কাজে গতি আসবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
প্রকল্পের প্রথম ইউনিট থেকে আগামী বছরের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের জ্বালানি খাতে আসবে নতুন সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে রূপপুর প্রকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২,৪০০ মেগাওয়াট পরিবেশ বান্ধব বিদ্যুৎ। এবার খেলার খবর, ফুটবল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে ওঠার দৌড়ে টিকে রইল বেনফিকা। এ পরাজয়ের অপেক্ষা বাড়ল রিয়ালেরও, যেখানে জায়গা করে নিতে বেনফিকার মতো তাদেরও প্লে অফ খেলতে হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ ৮ থেকে আর্সেনালের পাশাপাশি সরাসরি শেষ ১৬তে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। অপরদিকে রিয়াল বেনফিকার পাশাপাশি প্লে অফ খেলে শেষ ১৬তে যাওয়ার সুযোগ রয়েছে ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, আটলান্টা, লেভারকুসেন, ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ব্রুগা, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ এবং গ্লিমটারও। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। আজকে আপনাদের সাথে রয়েছি আমি কামাল হোসাইন। জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই চলছে আলোচনা সমালোচনা, চুলচারা বিশ্লেষণ। আজকে আমি রয়েছি টাঙ্গাইল ৩ আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমাদের এলাকার সার্বিক উন্নয়নের এখন অনেক ঘাটতি আছে। যেমন একটা স্কুল এমপিভুক্ত হয় নাই। আমাদের এখানে একটা রাস্তা অনেকদিন যাবৎ পেন্ডিং আছে, এই রাস্তার কাজটা এখনো করতেছে না। এটা কাজ করতেছে, তারপরে কাজটা খুবই নিম্নমানের কাজ হচ্ছে। আমরা চাই এই ধরনের কাজগুলো যাতে অনেক সুস্থ এবং কি এখান থেকে যাতে কোনো দুর্নীতি না হয়, এই ধরনের একজন প্রার্থী চাইতেছি। মানুষের মনে কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না, কিন্তু এবছর যা আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটা নির্বাচনী আমেজ আসছে। মানুষ এখন সর্বোপরি চাচ্ছে যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হলে, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা গেলে এই দেশ ভালো চলবে। আমরা তো ১৭ বছর ধরে ভোট দিতে পারি নাই। তো এবার যদি আইন শৃঙ্খলার লোক যদি কেন্দ্রে থাকতে পারে তাহলে সবাই ভোট দেওয়া যাবে ইনশাল্লাহ। বিগত ১৭ বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওইরকম ভাবে প্রতিফলন ঘটে নাই। এবছর যে অবস্থা দেখতেছি তাতে ইনশাল্লাহ জনগণের মধ্যে আশ্বস্ত এবং আমি ব্যক্তিগতভাবেও আশ্বস্ত যে এ তারিখে ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট হবে। হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নির্বাচনের সবশেষ বার্তা পেতে RTVর সাথেই থাকুন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।